এলফাসের শহরটি কোথায় অবস্থিত? এলফাসের এটা বিশ্বের প্রথম AI শিশুর নাম কি? COP30 শীর্ষক সম্মেলন 2025 কোন শহরে অনুষ্ঠিত হবে? আসসালামু আলাইকুম, সবাইকে বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি শাওন মুস্তফা। আপনাদের ধারাবাহিক আয়োজন, আমাদের যে বিশেষ বুলেটিন, সাপ্তাহিক আপডেট বুলেটিনগুলো আমরা দিয়ে থাকি। আজকে 19 নম্বর পর্ব। আর এই পর্বে আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা সকলে উপকৃত হবেন। পাশাপাশি আপনারা কে কে আমাদের ইউটিউব লাইভগুলো দেখেন বা ইউটিউব আমাদের ভিডিওগুলো দেখেন, আপডেট বুলেটিন দেখেন, তারা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনাদের কেমন লাগে আমাদের এই আয়োজনটা সেটাও জানাবেন। এবং কোথায় থেকে দেখতেছেন অফকোর্স জানানোর চেষ্টা করবেন। তো তাহলে আমরা আজকের যে পর্ব 19 নম্বর পর্ব, এর পূর্বে আমরা 18টা পর্ব শেষ করে এসেছি। আজকে সাপ্তাহিক আপডেট বুলেটিনের 19 নম্বর পর্ব নিয়ে আজকে আলোচনা করব। প্রথম প্রশ্নটা আমরা দেখি, খুবই গুরুত্বপূর্ণ। একবারে সম্প্রতি যেগুলো হয়ে যাচ্ছে, 1 মাসের মধ্যে 1 থেকে 1.5 মাস, এই ধরনের তথ্যগুলোই সবচেয়ে বেশি নেওয়া হয় বা নিয়ে থাকি, কারণ এখান থেকেই কমন পড়ে। আগামী শুক্রবারে হয়তো বা বেশ কিছু মন্ত্রণালয় পরীক্ষা আছে, তারপরে পরীক্ষা আছে, এরকম চলবেই। ঠিক আছে, এটার কোনো আর কমতি নাই। যেহেতু কমতি নেই, সুতরাং আমাদের ওই জায়গাটায় থেকে যদি চেষ্টা করেন, আমাদের এই 19টা পর্ব যদি কেউ দেখেন, দেখবেন অতি সম্প্রতি এবং সম্প্রতির মধ্যে থেকে কমন পড়ে গেছে। সো প্রথম প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সম্মেলন 2025 কোথায় অনুষ্ঠিত হয়? বিশ্ব স্বাস্থ্য সম্মেলন, এখানে এটাকে আমরা যদি বলি ওয়ার্ল্ড হেলথ সামিট, ঠিক আছে, WHS মানে ওয়ার্ল্ড হেলথ সামিট এটাকে বলতে পারি আমরা। হ্যাঁ, এটা কোথায় হয়? ঠিক আছে, 2025 এটা কোথায় হয়, এটা একটা জায়গার নাম চেয়েছে যে কোথায় হয়। কথা হচ্ছে খালি কোথায় হয় পড়লে এখানে কিন্তু প্রশ্নটা স্বয়ংসম্পন্ন হলো না। কোথায় হয়, কত তারিখে হয়, এটা কেন গুরুত্বপূর্ণ, এটার মোটো কি ছিল, এটার থিম সং কি ছিল, এই ব্যাপারগুলো যদি আমরা জানি, তাহলে এই প্রশ্নটার একটা স্বয়ংসম্পন্নতা চলে আসে। তখন মনে হয় এখান থেকে যেভাবে আসুক না কেন আমরা পারবো। তাহলে আমরা যদি উত্তর দেখি, উত্তর হচ্ছে জার্মানির বার্লিন শহরে, বার্লিন রাজধানী যে জার্মানির বার্লিন শহরে এটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ সামিট। এটা কত তারিখে হয়? এটা হচ্ছে 12 থেকে 14 অক্টোবর। এই যে অক্টোবর মাস চলে গেল, এই হচ্ছে 12 থেকে 14 অক্টোবর। কত তারিখে? 12 থেকে 14 অক্টোবর 2025 এই ওয়ার্ল্ড হেলথ সামিটটা অনুষ্ঠিত হয়। তবে এখানের একটা গুরুত্বপূর্ণ স্লোগান আছে, ঠিক আছে, এটা একটা কি আছে, গুরুত্বপূর্ণ স্লোগান আছে। এটা কি বলেন তো দেখি, কেউ পারবেন কি না পারবেন? গুরুত্বপূর্ণ একটা স্লোগান আছে। আচ্ছা, যাই হোক, আমরা গুরুত্বপূর্ণ স্লোগানটার ক্ষেত্রে এখানে বলেছে যে আমরা স্বাস্থ্যকে পৃথিবীর বুকে কি করব, ফ্র্যাগমেন্টিং ওয়েতে নিয়ে আসবো। কিসে আনবো? ফ্র্যাগমেন্টিং ওয়েতে নিয়ে আসবে। আচ্ছা, এটা তাহলে আমরা যদি থিম সংটাকে দেখি, বা থিমটা কি ছিল? টেকিং রেসপন্সিবিলিটি, টেকিং রেসপন্সিবিলিটি। হ্যাঁ, টেকিং রেসপন্সিবিলিটি ফর হেলথ in a fragmentic world, for health, HEALTH, in a fragmenting world। এটা কিন্তু চলে আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ, একেবারে সো মাচ ইম্পর্টেন্ট। যদি আমি বলি যে এটা থিম সংটা কি, ঠিক আছে, থিমটা কি? টেকিং রেসপন্সিবিলিটি ফর হেলথ ইন এ ফ্র্যাগমেন্টিং ওয়ার্ল্ড, মানে একটা একেবারে সম্পূর্ণ স্বাস্থ্যকর পৃথিবী তৈরির ক্ষেত্রে কি করতে হবে? নিজেকে দায়িত্ব নিতে হবে। আমরা অনেক সময় যেটা করে থাকি, এই জায়গাটায় আমাদের দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেই। আমরা কোনো কিছু যখন খাইতে যাই, একটা চিপস খাই, একটা আইসক্রিম খাই, একটা বার্গার খাই, একটা যেটাই খাই না কেন, আমরা কি করি? সেই কাগজটাকে আমরা কিন্তু সাথে সাথে ছুঁড়ে ফেলি। অর্থাৎ আমাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা নেই বললে চলে। আপনি একটা কোক খাচ্ছেন, আপনি একটা স্প্রাইট খাচ্ছেন, অথবা আপনি অন্য কোনো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন, খাওয়ার পরে কি করেন? কয়জন আছেন এখানে ঠিক বলতে পারবেন যে আপনি এই কোল্ড ড্রিঙ্কস বা কোকের বোতলটাকে মানে রিজার্ভ করে সাথে রেখে কোনো একটা ডাস্টবিনে ফেলেন? কেউ ফেলেন?
ফেলেন না। দোকানের সামনে গিয়েছেন, বন্ধুরা সহ আড্ডা দিচ্ছেন, কেউ স্মোকিং করছেন, কেউ ড্রিঙ্ক করছেন, আবার কেউ কোল্ড ড্রিঙ্কস পান করছেন, আবার কেউ খাবার খাচ্ছেন। সবগুলোর ক্ষেত্রে দেখিয়েন 10 জন বন্ধু যদি এক জায়গায় আপনারা দাঁড়ান, সেই জায়গাটায় কতটা গার্বেজ করে চলে আসেন, অর্থাৎ সবকিছু খেয়ে সেখানেই ধবাধম আমরা ফেলে দেই। তাহলে এটাই যদি হয় নীতি, আমাদের দুনিয়াটা কিভাবে ঠিক স্বাস্থ্যকর হবে, তাই না? কারণ আপনি আমি যাই ফেলি না কেন, প্রকৃতির বাইরে তো যাওয়ার সম্ভাবনা নেই। আপনার এই ফেলনাটা হয়তো ড্রেনে চলে যাচ্ছে, হয়তোবা দেখা যায় ডাস্টবিন ছাড়া অন্যভাবে বৃষ্টির পানিতে ধুয়ে যাচ্ছে। এটা কোথায় যাচ্ছে দিন শেষে? সাগরে, নদীতে। নদীগুলো দূষিত হচ্ছে, সাগর তার সক্রিয়তা হারাচ্ছে, এটা আবার এসে আমাদের প্রকৃতির উপরেই পড়ে যাচ্ছে। আমরা স্বাস্থ্যকর অস্বাস্থ্যকর জীবনের দিকে ধাবিত হচ্ছি। দিন শেষে প্রকৃতি আপনাকেই কিন্তু সব তুলে দেবে, আপনার ঘাড়ে তুলে দেবে। সুতরাং আমরা যদি প্রকৃতিকে ঠিক রাখতে চাই বা ঠিক রাখি, প্রকৃতিও আমাদেরকে ঠিক রাখবে। সো নিজের জায়গা থেকে যদি নিজেরাই আমরা সেফ থাকি, আপনি আজকে 10 জন সেফ হচ্ছেন, আগামীতে আপনার দেখা দেখি আরো 10 জন হবে। যেমন আপনি সিঙ্গাপুরে গেলে সেখানে একটা ময়লা ফেললেও আপনাকে জরিমানা গুনতে হয়। আপনি মালদ্বীপে গেলেও সেখানে ছোট্ট একটা দেশ, তারপরে ময়লা ফেললে সেখানে জরিমানা গুনতে হয়। আপনি জার্মানি থেকে শুরু করে ইউরোপ কান্ট্রিগুলোতে যান, সেখানে আবার তারা ময়লা কিনে নেয় পর্যন্ত, আপনার যে ময়লা, ঘরের ময়লা পর্যন্ত তারা ক্রয় করে নেয়। বোতলগুলোকে তারা কিনে নেয়, নিয়ে সেগুলো রিসাইকেল করে আবার নতুন করে। সো আমাদের বাংলাদেশে তো এই জিনিসগুলো কোনো টেন্ডেন্সি নাই। যেহেতু নাই, সুতরাং আমাদের নিজেরাই যদি একটু স্বাস্থ্য সচেতন হই, কিছুটা হলেও হয়তোবা এই যে আনুষঙ্গিক রোগগুলো, ছোট ছোট রোগ ব্যাধি থেকে আমরা কিছুটা হলেও সেফ থাকবো। ঠিক আছে, মনে থাকবে সবার, যারা লাইভটা দেখবেন তাদের উদ্দেশ্যে বলা, আমরা নিজেরা নিজেদের কাছ থেকেই ঠিক হয়ে যাই, দেখবেন দুনিয়াটা ঠিক হয়ে গেছে। আপনি ক্যান্টনমেন্টের ভেতরে গেলে কিন্তু কখনো ময়লা পাবেন না। কেন পাবেন না জানেন? সেনাবাহিনীদেরকে একটা ময়লা ফেললেও তাদের ওই ক্যান্টনমেন্টের ভিতরে সেটার জন্য শাস্তির আওতায় নিয়ে আসা হয়। তারা এই ময়লাটাকে নিজের মতো করে ব্যাগ হাতে রেখে তারপর ডাস্টবিনে তারা ফেলে দেয়। অর্থাৎ কোনোভাবেই ক্যান্টনমেন্টের ভিতরগুলো ময়লাযুক্ত থাকে না, শুধুমাত্র তাদের এই নীতির জন্য। ক্লিয়ার? সো আমরা এখন থেকে চেষ্টা করব এই জায়গায় নিজেদেরকে মোটামুটি ভাবে সেফ রাখার জন্য। তাহলে স্বাস্থ্য সম্মেলন 2025 অনুষ্ঠিত হয় বার্লিন, জার্মানি। চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ পুরস্কার প্রদান করে কোন সংস্থা? এটা ছোট্ট একটা, আমরা যদি বলি এটার মধ্যে তেমন একটা আর পড়ার মতো কিছু নাই। ইউএনইপি, অর্থাৎ পরিবেশের ভারসাম্য রক্ষায় বা পরিবেশ সুরক্ষার জন্য এই পুরস্কারটা মোটামুটি দেওয়া হয়। এটাকে বলা হয় পরিবেশ সম্মাননা পুরস্কার। এই পুরস্কার ইউএনইপি মানে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এটা হচ্ছে ইউএনএফসিসি এর মোটামুটি অঙ্গ সংগঠন। এর মাধ্যমে কি করা হয়? চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ মানে পৃথিবীর সবচেয়ে চ্যাম্পিয়ন বলা হয়ে থাকে, এই পুরস্কার দেওয়া পরিবেশের জন্য। সো পরিবেশ যারা মূলত সংরক্ষণ করে, পরিবেশের উপর যারা পরিবেশকে যারা ভালো রাখার জন্য চেষ্টা বা প্রচেষ্টা চালিয়ে যায়, এরকম সারা বিশ্ব থেকে এটা একটা পুরস্কার দেওয়া হয়। আর এটা এখনো 25 সাল ঘোষণা করা হয়নি, 24 সাল দিয়েছে। সেটা আপাতত এখনকার জন্য সাম্প্রতিক নয়, তাই আমি এটা আলোচনা করব না। COP30 শীর্ষক সম্মেলন 2025 কোন শহরে অনুষ্ঠিত হবে? এই যে আমি এটা বলতে বলতেই কিন্তু গত পরীক্ষায় আপনাদের নিরাপদ খাদ্য মেবি কোন একটা পরীক্ষায় এটা মাদক দ্রব্যের পরীক্ষা চলে আসছে। কফ এর পূর্ণরূপ কি? ঠিক আছে, আমি এর আগেও অনেকবার আপনাদেরকে চিলাচিলি করেছি যে এই COP30 সম্মেলন থেকে প্রশ্ন পাবেন। আমি গত লেকচারও আপনাদেরকে এটা পড়িয়েছিলাম, আপনারা কমন পেয়ে গেছেন। সেটা হচ্ছে মাদক দ্রব্যতে পেয়ে গেছিলেন কফ এর পূর্ণরূপ কি? COP এর পূর্ণরূপ হচ্ছে কি বলেন তো দেখি? কপ এর পূর্ণরূপ হচ্ছে কনফারেন্স। আর কি বলেন তো দেখি? কনফারেন্স অফ দ্য পার্টিস। কনফারেন্স অফ দ্য কি? পার্টিস। বিশ্বের সকল দেশ এর অঙ্গ সংগঠন হিসেবে কাজ করে, এবং কনফারেন্স অফ দ্য পার্টিস বলতে সকল পার্টির বা সকল দেশের একটা অংশগ্রহণ এখানে থাকে। পাশাপাশি এরা মূলত বিশ্ব জলবায়ু ব্যাপারগুলোকে নিয়ে এখানে আলোচনা করা হয়। বিশ্বের সবচেয়ে যদি আমি বলি এখন অ্যালার্মিং ব্যাপারটা হচ্ছে এই জলবায়ু। এই জলবায়ুকে নিয়ে মূলত তারা কি করে থাকে? আলোচনা করে থাকে। এটা হবে কোথায়? বেলেম, ব্রাজিল। কত তারিখ থেকে কত তারিখ? এই মাসেই হবে এটা। এই মাসে অনুষ্ঠিত হবে 10 থেকে 21 নভেম্বর। কোথায়?
10 থেকে 21 নভেম্বর 2025 COP30 সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ব্রাজিলের বেলেম শহরে। আর COP31 সম্মেলন অনুষ্ঠিত হবে এখনো ঠিক করা হয়নি, তবে দুটো দেশ ঠিক করা হয়েছে, একটা হচ্ছে অস্ট্রেলিয়া, আরেকটা কে বলেন তো দেখি, আরেকটা দেশ এখনো ওইভাবে ঠিক করা নেই। কেউ বলতেছে কানাডায় হবে, কেউ বলছে দক্ষিণ আফ্রিকায় হবে, কেউ আবার অন্যান্য দেশকেও সাপোর্ট করেছে। তবে সবচেয়ে সম্ভাবনা বেশি যদি বলা হয় যে এটা অস্ট্রেলিয়াতেই হবে COP31 সম্মেলন। তাহলে COP30 সম্মেলন থেকে মোটামুটি ভাবে যা আসার মতো, কপের পুনরূপ কি, কোথায় অনুষ্ঠিত হবে, কত সালে, কত তারিখে, সব দেওয়া আছে। এখন কথা হচ্ছে কততম সম্মেলন, 30তম যেহেতু এখানে দেখায় আছে বা লেখায় আছে, সুতরাং এটা নিয়ে আর কোনো ভাবনার কিছু নাই। 30তম সম্মেলন, COP30 মানে COP30তম সম্মেলন বলা হয় থাকে এটাকে। তাহলে এখান থেকে এখন যেভাবে প্রশ্ন আসুক না কেন পারবেন। এটা হয়তো পুনরূপ এসেছে, এখন তারিখ আসবে, নাহলে কোথায় হবে, কততম, এগুলো সব আসতে পারে। সো এই জায়গাটা আমরা একটু খেয়াল রাখবো। 4-5টা করে প্রশ্ন আপনাদেরকে দিচ্ছি, এইগুলো শুধু দেওয়ার মানে হচ্ছে আপনাদেরকে ভালো করে তোলার জন্য, আপনারা যাতে ভালো করে উত্তরটা অ্যাটলিস্ট করতে পারেন এই জন্য, ঠিক আছে? সো মনোযোগ দিয়ে লাইভগুলোকে দেখবেন, অবশ্যই কমেন্ট করার চেষ্টা করবেন। খাগড়াছড়ির প্রাণ বলা হয় কোন নদীকে? এটা একটা যদি বলি সাম্প্রতিক প্রশ্নের হিসেবেই আসে। অনেক সময় দেখা যায় নদ নদী থেকে প্রশ্ন চলে আসে, এই জন্য নদ নদীগুলোকেও বাদ দেওয়ার কোনো উপায় নাই আমাদের। সো চেঙ্গি নদীকে বলা হয় খাগড়াছড়ির প্রাণ বলা হয়ে থাকে। এই নদীর আয়তন বা দৈর্ঘ্য হচ্ছে কত বলেন তো? এই নদীর দৈর্ঘ্য হচ্ছে 96 কিলোমিটার। দৈর্ঘ্য কত? 96 কিলোমিটার। এটা মূলত বলা হয়ে থাকে, এটা কোথায় অবস্থান? এটা হচ্ছে পানছড়ি। কোথায়? খাগড়াছড়ির পানছড়ি থানার, ঠিক আছে? পানছড়ি থানা থেকে এটা চেঙ্গি ইউনিয়ন, অর্থাৎ চেঙ্গি ইউনিয়ন থেকে উৎপত্তি হয়েছে। পানছড়ি থানা চেঙ্গি ইউনিয়ন থেকে উৎপত্তি হয়েছে এই নদীর। এটা 96 কিলোমিটার পর্যন্ত উৎপত্তি, এই জন্য এটাকে খাগড়াছড়ি নদীর প্রাণ বলা হয়ে থাকে। অর্থাৎ খাগড়াছড়ির প্রাণ বলা হয় কারণ খাগড়াছড়ির মানুষের দৈনন্দিন সকল কাজকর্ম এই নদী কেন্দ্রিক হয়ে থাকে। কৃষি থেকে শুরু করে সকল কাজকর্ম তারা এই নদীতেই করে থাকে, এই জন্য বলা হয়ে থাকে যে চেঙ্গি নদী খাগড়াছড়ির প্রাণ। ক্লিয়ার? সো সম্পূরক প্রশ্ন হিসেবে দিয়ে দিতে পারে, এই জন্য একটু আমরা তথ্যগুলো জেনে রাখাটা ভালো। বিশ্বের প্রথম AI শিশুর নাম কি? দেখেন, আমি AI নিয়ে এর আগেও বেশ কয়েকবার আপনাদেরকে কিন্তু সতর্ক করেছি যে AI কি হতে যাচ্ছে, তাই না? AI এখন শিশুও তৈরি করে ফেলেছে, এবং এই শিশু 3 থেকে 4 বছর, অর্থাৎ বলা হচ্ছে 3 থেকে 4 বছরের শিশুরা যেমন ঠিক বিবেকবান হয় বা বোঝে, হালকা পাতলা কথাবার্তা থেকে শুরু করে জেটে থাকে, সেটা থাকবে। অর্থাৎ প্রাণ হয়তো দিতে পারছে না, কিন্তু বাহ্যিক সকল কিছুই তারা অলরেডি করে ফেলতেছে। এবং AI এমনভাবে ঠিক পৃথিবীতে মেয়েদের তৈরি করে ফেলতেছে যে আপনি টেরই পাবেন না আপনার পাশ দিয়ে AI হেঁটে যাচ্ছে। অর্থাৎ মেয়েগুলোকে তারা কন্ট্রোল করতেছে, মেয়ের মতো চেহারা দিচ্ছে। সেই আদিম যুগের বা সেই প্রাচীন যুগের যে সকল মেয়েগুলো ছিল, এদের চেহারা এখন AI এর মাধ্যমে দিচ্ছে, দিয়ে আপনার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে AI মেয়ে, আপনি টেরে পাবেন না। অর্থাৎ সেটা মেশিন দিয়ে হাঁটতেছে, চেহারাতে সামান্যতম কোনো ত্রুটি নাই, আপনি পাবেন না খুঁজে যে এটা আসলে রিয়েল নাকি ফেক। শুধুমাত্র ও চোখের পলকও ফেলতে পারে, হাঁটা চলাও করতে পারে, সেম চেহারা। এবং AI বর্তমান প্রফেসরও হয়ে গেছে, অর্থাৎ সে লেকচারও দেয় ইউনিভার্সিটিগুলোতে। কি চিন্তা করে দেখছেন এবার? এবং সবার শেষ যদি আমরা বলি, বিশ্বের প্রথম AI শিশুর নাম হচ্ছে টং টং। কি নাম? টং টং। 1900 নাম দেখলেই বোঝা যায় এটা কে তৈরি করেছে। এটা চীন তৈরি করেছে। কোন দেশ? চীন তৈরি করেছে। এটা 24 সালের ফেব্রুয়ারিতে তৈরি করা হয়েছিল, কিন্তু এটা বর্তমানে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে। ঠিক আছে, 24 সালের ফেব্রুয়ারিতে তৈরি হয়েছিল, বাট এখন আলোড়ন সৃষ্টি করেছে, এটা দিয়ে কার্যক্রম শুরু হয়ে গেছে। বলা হয়ে থাকে 3 থেকে 4 বছরের ছোট বাচ্চাদের যেমন জ্ঞান হয়, বিবেকবোধ হয়, বুদ্ধিমত্তা হয়, ঠিক এই AI শিশুরও ঠিক সেম বুদ্ধিমত্তা তারা তৈরি করে ফেলেছে। আসলে আশ্চর্য না এগুলো? দুনিয়া যে ধ্বংস হবে এটা তো তার উদাহরণ, তাই না? শুধুমাত্র বলা হচ্ছে বিজ্ঞান সবকিছু পারবে, একটা জিনিস পারবে না, সেটা হচ্ছে প্রাণ দেওয়াটা পারবে না। রুহ যেটাকে বলা থাকে, আমরা রুহ দেওয়াটা পারবে না। আর সকল কিছু সম্ভব হচ্ছে। তারা এই রুহকে ধরে রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে। অর্থাৎ
মানুষের এই যে মানুষ নাকি মারা যায়, কোষগুলো যদি বৃদ্ধ হয় বা কোষগুলো মারা যায়, এই জন্য নাকি মানুষ মারা যায়, এই ব্যাপারটাও তারা চিন্তা ভাবনা কিন্তু করে যাচ্ছে। অর্থাৎ কোষগুলোকে ধরে রাখা যায় কিভাবে, কোষগুলো যেন বৃদ্ধ না হয়, কোষগুলো যেন সতেজ থাকে, এই জন্য তারা মানুষকে কি করতেছে, মৃত্যুর পরে এক বিশেষ ধরনের বরফ ঘরে নিচ্ছে, এবং এটা বিগ একটা অ্যামাউন্টে তারা আবার এটা আগে থেকেই চুক্তিবদ্ধ হচ্ছে যে আমার মৃত্যুর পরে এটা যেন করা হয়। আসলে কি আদৌ সম্ভব? এটা সকল কিছু হয়তো সম্ভব হবে, কিন্তু মৃত্যুর পরে আসলে রূহ ফিরে আনা বা কোষকে বাঁচিয়ে রাখা এটা অসম্ভব ব্যাপার, এটা কখনো সম্ভব নয়। ইভেন অক্সিজেন কিনেও আপনি পারবেন না। আপনারা মাইকেল জ্যাকসনের নাম শুনেছেন, তাই না? তিনি, তার সাথে 7টা ডাক্তার সার্বক্ষণিকভাবে ছিল, অর্থাৎ তিনি নিঃশ্বাস পর্যন্ত বলেছিল যে নিঃশ্বাস পর্যন্ত আমি কিনে রাখছি। তার এমন একটা ঘর ছিল, সেখানে অক্সিজেন সরবরাহ তিনি করেছিলেন যে আমার কোনো ঘাটতি যদি অক্সিজেনের হয় তারপরে যেন এখান থেকে আমি নিতে পারি, বাট সেটাও তো পারে নাই। অর্থাৎ ওই ঘরে ঘুমিয়ে ওই ঘর থেকে আর ওঠে নাই, অর্থাৎ নিজেই তৈরি করা, নিজে কিছুকে ওঠে নাই। অর্থাৎ এটা আপনি চ্যালেঞ্জ দিলে কখনোই পারবেন না। সুতরাং এআই হয়তো বা সবকিছুই পারবে, কিন্তু এই জায়গাতেই তারা কখনোই পারবে না যে মানুষের প্রাণ ফিরিয়ে দেওয়া। কৃত্রিমভাবে পারবে, কিন্তু কখনো প্রাকৃতিক বা প্রকৃতির মতো করে একটা মানুষের মতো বিবেকবোধ তৈরি করা এটা সম্ভব কোনোভাবেই কিনা সম্ভব নয়। সো এআই শিশুর নাম হচ্ছে টং টং। বিশ্বের প্রথম এআই শিশুর নাম কি? টং টং। এটা চীনের কোম্পানি তৈরি করেছে। পাশাপাশি এটা ফেব্রুয়ারি 2024 সালে তারা লঞ্চ করেছিল, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এটা তারা কার্যক্রম শুরু করে দিয়েছে। এরপর আসি হেনলি পাসপোর্ট সূচক 2025 অনুযায়ী শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান। এটা দেখেন, হেনলি পাসপোর্ট সূচক অনুযায়ী তারা মূলত 106টা দেশের সূচক দিয়েছিল। কয়টা? 106টা দেশের সূচক দিয়েছিল। আর সবচেয়ে বাজে পাসপোর্টের দিক থেকে বাংলাদেশ 7ম অবস্থানে আছে। তার মানে বুঝেই নিতে হবে 7ম অবস্থান মানে 106টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে 100তম। কততম? 100তম। চিন্তা করেছেন? 100তম মানে পৃথিবীর সবচেয়ে বাজে যে পাসপোর্টগুলো আছে তার মধ্যে 7ম অবস্থানে বাংলাদেশ বর্তমানে রয়েছে। তাহলে এটা পরীক্ষা প্রশ্ন আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ, যে বাংলাদেশের অবস্থান এখন খারাপ হোক ভালো হোক, অনেক সময় সূচকগুলো কিন্তু পরীক্ষায় দিয়ে দেয়। তাহলে বাংলাদেশের অবস্থান হচ্ছে 100তম, পাশাপাশি 106টা সূচকের মধ্যে বাংলাদেশের অবস্থান কত? 100তম। আর সবচেয়ে সেরা বা শীর্ষ যদি আমরা বলি, সবচেয়ে ভালো দিক থেকে ভালো উন্নত সূচকে এখন 1 নম্বর অবস্থানে আছে সিঙ্গাপুরের পাসপোর্ট। কোন দেশ? সিঙ্গাপুরের পাসপোর্ট। এই যে জায়গাগুলো দেখেন, সিঙ্গাপুর, তাই না? সিঙ্গাপুর নিয়ে এর আগেও আমি আপনাদের বলেছিলাম, সিঙ্গাপুর একেবারে জেলে পল্লী ছিল, ঠিক আছে? একটা জেলে পল্লী, পুরোপুরি জেলে পল্লী ছিল। মালয়েশিয়া তাদেরকে নিচ্ছিল না। মালয়েশিয়া যখন স্বাধীনতা অর্জন করলো, সিঙ্গাপুর বলেছিল যে আমাদেরকে তাদের অংশ করার জন্য, কিন্তু মালয়েশিয়া সেখানে তাদেরকে নেয়নি, যে না, আমরা এরকম জেলে পল্লীকে ঠিক আমাদের দেশের অন্তর্ভুক্ত করব না। এই যে অন্তর্ভুক্ত করব না, এই যে অবহেলা করা, এই যে ডিসডেইন করা, ব্যাপারটা সিঙ্গাপুর মেনে নিতে পারে নাই। না পারার কারণে সে জেদ করছে জীবনে। এই জন্য বলা হয় যে আপনি যখন দেখবেন চূড়ান্ত লেভেলের অবহেলিত হচ্ছেন, চূড়ান্ত লেভেলের আপনার মানে আপনাকে কি করা হচ্ছে, সব জায়গা থেকে ছিটকে যাচ্ছেন, তখন বুঝবেন আপনার সুদিন খুব কাছাকাছি। তার মানে এটা আপনাকে বুঝতে হবে, যখন আপনি একেবারে দেয়ালে পিঠ থেকে যায় কারো, তখন সে কি করে? শেষ একটা ঝাঁপ দেয়, তাই না? হয় যদি সে ঝাঁপ দিয়ে হয়, যদি উঠে আসতে পারে তাহলে সেরা হয়, আর যদি না উঠে আসতে পারে তাহলে সেখানে সে ভ্যানিশ হয়। সুতরাং সিঙ্গাপুর এই জায়গাটাকে জেদ হিসেবে নিয়েছিল। সিঙ্গাপুর এই যে তাদেরকে অবহেলা করা, আপনাদের জীবনে, পারিবারিক জীবন বলেন, ব্যক্তিগত জীবন বলেন, আপনাদেরও অনেকে অবহেলা করবে, চাকরি হবে না, নানানভাবে কথা বলবে, নানান কথা শোনাবে, ফ্যামিলিতে বাবা মাও দাম দেবে না, ভাই বোনও কোনোভাবে ডিমান্ড করবে না। ফ্যামিলিতে যদি আরেকজন সরকারি চাকরিজীবী থাকে তাহলে তো আপনার আর ওখানে ভাত থাকে না, তাই না? কথায় কথায় উদাহরণ, তুলনা, ও পারছে তুমি পারো নাই, হ্যানত্যান, জীবনকে দুর্বিষহ করে তোলে। শিক্ষিত হয়েছেন, হাজব্যান্ডও 2 দিন পর আপনাকে খোঁটা দিবে, পড়াশোনা করেছো, চাকরি বাকরি হচ্ছে না, হ্যানত্যান, কত আরই করা যায়, তাই না? সব দিক চিন্তা করে যদি দেখেন, ওই জায়গায় আপনাকেও জেদ করতে হবে। ঠিক কার মতো? সিঙ্গাপুরের মতো। সিঙ্গাপুর যেমন জেদ করেছিল যে আমাকে মালয়েশিয়া অবহেলা করলো, মালয়েশিয়া আমাকে জায়গা দিল না, মালয়েশিয়া আমাকে সাথে নিল না, আমি একদিন মালয়েশিয়ার উপরে উঠবো। দেখেন, এটা শুধু সিঙ্গাপুরকে দিয়ে আমি বলবো না, পৃথিবীর যারাই এই জায়গাগুলোতে কি করেছে,
জেদ করেছে, পজিটিভলি যারা জেদ করেছে, পজিটিভলি যারা পরিশ্রম করেছে, চোখের পানি পড়ুক না, পড়াশোনা তো ঠিক থাকুক নাকি? চোখের পানি ফেলে এখন বালিশে যদি ফেলেন তাহলে তো সমস্যা। চোখের পানি পড়লে বইয়ের পাতায় ফেলেন, পড়াশোনার পাতায় ফেলেন, জেদ করেন যে আমাকে এই জায়গায় অবহেলা করা হলো, আমাকে এই জায়গায় ছিটকে দেওয়া হলো, আমাকে এই জায়গায় থেকে অপমান করা হলো, আমি দেখাবো যে আসলে আমি কি পারি। মানুষ সব পারে চাইলে। সো সিঙ্গাপুরের মতো জেদ করেন, জাপানের মতো জেদ করেন, জার্মানির মতো জেদ করেন, আপনার উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না। তারা এই জেলে পল্লী থেকে মাত্র কত বছর দেখেছেন, ওখানে 24 বছর, এখানে 25-50 বছর এখনো হয়নি। বিশ্বের সবচেয়ে পাসপোর্টের দিক থেকে বলা হয়ে থাকে সর্বোচ্চ সম্মানের পাসপোর্ট হচ্ছে সিঙ্গাপুরের। শুধু পাসপোর্ট না, শান্তি সূচকেও সিঙ্গাপুর বেশ কয়েকবার প্রথম অবস্থানে এসেছে। ধনীর দিক থেকে বিশ্বের 1 থেকে 10তম দেশের মধ্যেই সিঙ্গাপুর বিলং করতেছে। বিশ্বের সবচেয়ে দামি হোটেল, সবচেয়ে ভালো হাসপাতাল, সবচেয়ে উন্নত মানের চিকিৎসা, সকল কিছু এখন সিঙ্গাপুরে। এই বাংলাদেশের কারো কিছু হলে সিঙ্গাপুরে দৌড় মারে। যেরকম এমপি মন্ত্রী আছে না, টাকার জোর খুব বেশি, তারা সিঙ্গাপুরে যায়, মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা করে আসে। এক রাত্রে সেখানে 2 কোটি থেকে 20 কোটি টাকার মতো শুধু বিল নেওয়া হয়। বুঝেছেন তো? এই হচ্ছে সিঙ্গাপুর। সো জেদ করেন, ভালো কিছু হবে। শুধুমাত্র পাসপোর্ট সূচকে না, নিজের জীবন দিয়ে এটাকে জেদ করতে পারেন। তাহলে 100তম, বিশ্বের 7ম দুর্বলতম পাসপোর্ট বলা হয়ে থাকে বাংলাদেশের পাসপোর্টকে। আমি অলরেডি আলোচনা করে দিয়েছি এটা। এবার আসেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র চীনের পণ্য রপ্তানির ক্ষেত্রে কত শতাংশ শুল্ক হ্রাস করেছে? এটা একটা সম্পূরক প্রশ্ন, শুধু প্রশ্নটাই পড়ে নেবেন। 10% হ্রাস করেছে। বিশ্ব ব্যাংকের সাম্প্রতিক তথ্য মতে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 2025-26 অর্থ বছরে কত শতাংশ বৃদ্ধি হতে পারে? এটাও সম্পূরক প্রশ্ন। 4.8% বৃদ্ধি হতে পারে বিশ্ব ব্যাংকের তথ্য মতে। বিশ্বের বৃহত্তম প্রত্নতান্ত্রিক মিউজিয়াম বলা হয় কাকে? বিশ্বের বৃহত্তম প্রত্নতান্ত্রিক মিউজিয়াম হচ্ছে জিম। ঠিক আছে, দ্য গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম, এটাকে আমরা এক কথায় যদি বলি GEM, জিম বলা হয় থাকে। এটা কোথায়? মিশরে অবস্থিত। কোথায় অবস্থিত? মিশরে অবস্থিত। এটা মূলত উদ্বোধন করা হয় কত তারিখে? এটা উদ্বোধন করা হয় 1 নভেম্বর 2025। কত পরিমাণ প্রত্নবস্তু আছে এটাতে? 50,000-এর মতো প্রত্নবস্তু আছে। কত? 50,000-এর মতো প্রত্নবস্তু তারা নিয়েছে। 50,000 প্রত্নবস্তু, পাশাপাশি 4,70,000 মানে বর্গমিটার এর আয়তন। কত? 4,70,000 বর্গমিটার। তাহলে 50,000 প্রত্নবস্তু নিয়ে মালয়েশিয়ার মিশরের দ্য গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম তৈরি করা হয়েছে এবং 1 নভেম্বর 2025 এটা উদ্বোধন হয়েছে। তাহলে সুন্দর করে এটা নিয়ে নেবেন, জিম 1 নভেম্বর 2025। এলফাসের শহরটি কোথায় অবস্থিত? এলফাসের, এটা সম্প্রতি আমরা যদি দেখি খুবই গুরুত্বপূর্ণ। এলফাসের শহরটি কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে সুদানে যে আক্রমণ হচ্ছে, এই সুদানেই মূলত এলফাসের শহরটি অবস্থিত। কোথায়? সুদানে অবস্থিত। এই জন্য এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ না। এটা সুদানের দারফুর যে সীমান্ত আছে, দারফুর সীমান্তের মধ্যে এলফাসের শহরটি অবস্থান করছে। 2030 সালে বিশ্বকাপ ফুটবলের কততম আসর অনুষ্ঠিত হবে? এখানে কিন্তু 30 চেয়েছে। আমরা অনেক সময় ভুলভাল উত্তর করে ফেলি, অর্থাৎ চোখে দেখি ফুটবল আসর, উত্তর করে ফেলি হুটহাট করে। সুতরাং 2030 সালের কততম আসর অনুষ্ঠিত হবে? এখানে 3-4টা প্রশ্ন আছে, একটা না 3 থেকে 4টা প্রশ্ন। কত সালে? 2030 সালে। কততম? 24তম। তাহলে 2026 সালের ফুটবল কততম? 23তম। কয়টা দেশে অনুষ্ঠিত হবে? 3টা দেশে অনুষ্ঠিত হবে। কয়টা দেশে? 3টা দেশে অনুষ্ঠিত হবে। 2026 সালের যে ফুটবল বিশ্বকাপ আছে এটা হচ্ছে কততম? 23তম। আর 2030 সালে যেটা হবে, 2030 সালে কয়টা দেশ হবে? 2030 সালে এটা অংশগ্রহণ করবে মানে উদ্বোধন, এই খেলাটা অনুষ্ঠিত হবে 6টি দেশে। কয়টি দেশে? 6টি দেশে ওটা অনুষ্ঠিত হবে। সেটা কোন কোন দেশ যদি আমরা বলি, এটাতে যদি সচরাচর বলি যে 3টা মহাদেশ যুক্ত হবে। কয়টা মহাদেশ? 3টা মহাদেশ। কি কি? ল্যাটিন আমেরিকা মানে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, ল্যাটিন আমেরিকা, ইউরোপ এবং আফ্রিকা। ঠিক সেটা কিভাবে? পর্তুগাল আছে এক জায়গায়, একটা আছে মরক্কো আছে। পর্তুগাল হচ্ছে ইউরোপের দেশ, মরক্কো হচ্ছে
আফ্রিকার দেশ, পাশাপাশি আর্জেন্টিনা এবং উরুগুয়ে এবং প্যারাগুয়ে এরা হচ্ছে ল্যাটিন আমেরিকার দেশ। এই কয়টা 6টা দেশ মিলে মূলত কি হবে 2030 সালের ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। কততম? 24তম। কততম? 24তম। আর 26 সালে যেটা হবে এটা হচ্ছে 23তম ফুটবল বিশ্বকাপ। সম্প্রতি প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ 2025 চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? একেবারে অতি সম্প্রতি হয়েছে 2 নভেম্বর, তাই না? ভারত, তাই না? ভারত নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে এবং টি-20 বিশ্বকাপে আমরা কিন্তু দেখলাম চ্যাম্পিয়ন হচ্ছে ভারত। তাহলে 2রা নভেম্বর 2025 ভারত চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশের সাথে? দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে। তাহলে রানার্স আপ দেশ হচ্ছে দক্ষিণ আফ্রিকা মহিলা দল। 2রা নভেম্বর 2025 এটা কোথায় হয়েছিল? মুম্বাই শহরে, ভারতের মুম্বাই শহর। তাহলে মুম্বাই শহর বুঝতেই হবে ভারতের শহর, সেখানে তো যে দেশে খেলা হবে স্বাগতিক দেশরা অবশ্যই সেখানে ভালো করে। এই জন্য এখানে সচরাচর বলাই হয়ে থাকে যে স্বাগতিক দেশরা চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাটা বেশি। এই জন্য ভারত সবসময়ের জন্য তারা স্বাগতিক দেশ হতে চায় চ্যাম্পিয়নের জন্য। যাই হোক, এখানে 2025 সালে চ্যাম্পিয়ন হচ্ছে কোন দেশ? ভারত। কাকে পরাজিত করেছে? দক্ষিণ আফ্রিকাকে। কত তারিখে? 2 নভেম্বর 2025 মুম্বাই শহর। এবং এটা প্রথম বিশ্বকাপ, নারী বিশ্বকাপ, প্রথম নারী বিশ্বকাপ। আর এই জন্য ভারত সহ সরকার বা ভারতের যে ক্রিকেট বোর্ড আছে তারা কিন্তু ঘোষণা করে দিয়েছে 70 কোটি রুপি তাদেরকে কি করবে? পুরস্কার হিসেবে দেবে। এতে তো পুরস্কার যা পাবে, তারপরও 70 কোটি আলাদা রুপি তারা পাবে যারা স্টাফ আছে, ক্রিকেট স্টাফ, মহিলা ক্রিকেট স্টাফ। খুবই ভালো একটা দিক, তারা এই পুরস্কারের সাথে সাথে অনেক কিছু পেয়ে যাচ্ছে। সম্প্রতি মানামা সংলাপ 2025 কোন শহরে অনুষ্ঠিত হয়? মানামা সংলাপ এটা হচ্ছে রাজনৈতিক এবং সাংস্কৃতিক থেকে শুরু করে অন্যান্য যে সংলাপগুলো থাকে বিভিন্ন দেশের মাধ্যমে এটা সংগঠিত হয়েছিল। এটা হচ্ছে মানামা, বাহরাইন। কততম? 21তম। কততম সম্মেলন? 21তম সম্মেলন মানামা বাহরাইনের মানামা শহরে এটা অনুষ্ঠিত হয়। কত সালে? 2025 সালে। কত তারিখে বলেন তো দেখি? এটা তারিখটা আপনাদের বাড়ি কাজ দিলাম, দেখি একটা বাড়ি কাজ আজকে দিলাম, কেউ পারেন কি না পারেন। তারিখটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, আপনারা এটা বাড়ির কাজ হিসেবে পড়বেন, দেখি পারেন কি না পারেন, কয়জন পারেন। ওকে, মানামা শহর বাহরাইনের 21তম, এবং এটা কত তারিখে হয় এটা আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম। সম্প্রতি সুদানের এল ফাশের শহরটি যে বাহিনী দখল করেছে তার নাম, অর্থাৎ আমরা ফাশের শহরটা দুটো প্রশ্ন নিয়েছি, এখানে যে কোনো একটা সম্ভাবনা আছে পরীক্ষা আসার মতো, সুতরাং একটু গুরুত্ব দিব আমরা, দেখা যাক, যদি কমন পড়ে তো ভালো, সবার জন্যই ভালো, আর না পড়লে তো নাই। যাই হোক, এটা হচ্ছে আমরা যদি দেখি র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা RSF, এটা নিয়ে তেমন আর কোনো কিছু পড়ার দরকার নেই। র্যাপিড সাপোর্ট ফোর্সেস এটাকে শুধু আমরা মনে রাখবো RSF। এটা সম্প্রতি সুদানের আলফাশের শহরে আক্রমণ করে আমরা দেখলাম প্রায় 2000-এর মতো মানুষকে হত্যা করেছে। যদিও সুদান আসলে আফ্রিকার দেশ, কালো মানুষের দেশ, এই জন্য আমাদের কিন্তু ওদিকে কোনো খেয়াল নেই, তাই না? আমাদের ওদিকে খেয়াল নেই, অথচ শ্বেতাঙ্গদের দেশে 20 জন যদি মেরে ফেলতো তাহলে দেখতেন পৃথিবীর মিডিয়াগুলো, কত গণ্যমান্য ব্যক্তিরা এবং কত কিছু এখানে চলে আসতো। বাট কপাল খারাপ ওই জায়গায় যে শ্বেতাঙ্গদের এরকম ভ্যালু নেই, পাশাপাশি মুসলমান দেশ হলে আরো কথা নেই, অর্থাৎ মুসলিম কান্ট্রিগুলোর প্রতি বিশ্ব মোড়লদের কোনো চোখ পড়ে না। মুসলিম কান্ট্রিদের উপর বিশ্ব মোড়ল থেকে শুরু করে বিশ্বের কারো কোনো চোখ পড়ে না। আর যদি গরিব হয়, তার পাশাপাশি যদি আবার কৃষ্ণাঙ্গ হয়, তাহলে তো কোনো কথাই নেই। এই জন্য সুদানকে নিয়ে কিন্তু আমাদের এত মাথা ব্যথা নেই। অথচ কি পরিমাণ মানুষকে তারা মেরে ফেলেছে, প্রায় 2 থেকে 2500-এর মতো মানুষকে তারা মেরে ফেলেছে। এই হচ্ছে আজকে আমাদের বিশেষ আপডেট বুলেটিনের যাবতীয় তথ্য। চেষ্টা করেছি যে কটা প্রশ্ন ছিল সেখান থেকে 2-3টা করে এক্সট্রা কোশ্চেন দেওয়ার জন্য। প্রত্যেক দিনের লাইভগুলো ঠিক এরকমই থাকবে, আশা করি আপনারা মোটামুটি উপকার পাবেন এখান থেকে। সামনের পরীক্ষার জন্য প্রস্তুতির ক্ষেত্রে আমি মনে করি এই লাইভগুলো দেখলে আপনাদের জন্য খুব ভালো হবে, এবং মোটামুটিভাবে বলা যায় যে 2-1টা করে হলো প্রশ্ন কিন্তু কমন পাচ্ছেন আপনারা। সো অস্বীকার করার কোনো জো নাই। সামনের জন্য ভালো করে প্রস্তুতিগুলো নেন। বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি হয়তো বা এই সপ্তাহ বা আরেক সপ্তাহের মধ্যেই দিয়ে দিচ্ছে প্রাইমারি থেকে এনটিআরসি, সো সেগুলোর জন্য প্রস্তুতি নেন। এমসিকিউ টাইপ পরীক্ষা হলে আপনাদের জন্য গুড লাক, যে আপনারা ভালো করতে পারবেন। পাশাপাশি আমাদের সকল কোর্সের ক্ষেত্রে বিসিএস, ব্যাংক, এনটিআরসি প্রায় 11 থেকে 20 লিখিত এবং আমাদের এমসিকিউ 2টা টাইপে আমরা নিচ্ছি, এবং
এনটিআরসি এর ক্ষেত্রে সাবজেক্টিভ এমসিকিউ আমরা ওপেন করে ফেলেছি এবং আমাদের প্রিলি আছে। সকল কিছুর ক্ষেত্রে আপনারা ভর্তি হয়ে যেতে পারেন। খুবই কম আমরা অফারে আমাদের ভর্তি এখন পর্যন্ত চলছে। এই ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন 09644333300 অথবা আমাদের বিদ্যাবাড়ি.com আমরা ওয়েবসাইটে যদি ভিজিট করেন সেখানেও পাবেন, অথবা বিদ্যাবাড়ি অ্যাপসেও আপনারা এনরোল করে দেখতে পারবেন আমাদের যাবতীয় কোর্স এবং সেগুলো কোর্স মূল্যগুলো কত। সো সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আগামী সপ্তাহে আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে, গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।